প্রথমে হচ্ছে আমি তিনটা সাংস্কৃতিক উদাহরণ নিয়ে বলি বা কালচারাল কম্পোনেন্ট নিয়ে। আমি যেটা দেখতেছিলাম যে সিরাজউদ্দৌলা একটা তো হচ্ছে ঘটনা ঘটে গেছে, হ্যাঁ, মানে 1757-তে কী ঘটনা ঘটছে, কিভাবে ঘটছে তার তো কিছু বর্ণনা হাজির আছে, সেটা একটা ব্যাপার। তারপরে হচ্ছে যে আসলে হিস্ট্রির ঘটনাগুলিকে আমরা কিভাবে দেখি বা সাহিত্যে কিভাবে আসে সেটা বা রিভাইভ করে কিভাবে, এইটা খুব ইন্টারেস্টিং জিনিস আমার কাছে মনে হয়। মানে একটা সময় যখন ঘটনা ঘটতেছে তখনই তো আমরা আসলে টের পাই না যে ঘটনাটা কি। এখন আমাদের ইয়েতে অনেকেরই কথা আছে যে 1757-তে আমরা স্বাধীনতা হারাইছি, উপনিবেশিকবাদের শুরু হয়েছে, কিন্তু মানে মানে আমার প্রচুর ডাউট আছে যে 1757-তে তো আমরা টেরই পাই নাই, এটা টের পাইতে হয়তো 100-150 বছর লাগছে যে আসলে 1757-তে কী হয়েছিল বা পলাশীতে কী ঘটনা হয়েছিল। এইটার প্রথম আমার ধারণা এটা এনকাউন্টারটা কারণ হচ্ছে ওই অক্ষর কুমার মৈত্র, যে 1902 সালে হচ্ছে উনি সিরাজউদ্দৌলাটা বইটা লেখেন এবং ইট ওয়াজ এ হিউজ সাকসেস। এবং এটা একটা ভালো হচ্ছে মানে কি বলবো যে সিরাজউদ্দৌলাকে কিভাবে দেখা হবে এবং উনি যে একটা বাঙালি জাতীয়তাবাদের হিরো এইটা এস্টাবলিশ করে হচ্ছে ওই বইটা। এবং এরপর সিরাজউদ্দৌলাকে নিয়ে প্রচুর কথা হয়। ওই যে গিরিশ কুমার যে নাটকটা লেখেন সেটা অক্ষয় কুমার মৈত্রের হচ্ছে ইয়ের পরেই, লেখার পরেই আর কি। উনি হচ্ছে আসলে সিরাজউদ্দৌলাকে রিভাইভ করেন এবং ওনাকে দেখান আসলে বাঙালি জাতীয়তাবাদের একজন মহান ট্র্যাজিক নায়ক হিসাবে আর কি। তো ব্রিটিশ আমলে সিরাজউদ্দৌলা ডিসপাইট ওনার মানে মুসলিম পরিচয়, উনি কিন্তু বাঙালি জাতীয়তাবাদের একজন ফিগার হয়ে উঠছেন ব্রিটিশ পিরিয়ডে আর কি, ব্রিটিশ পিরিয়ডে। এবং আমি আসার আগে একটা ফেসবুকে স্ট্যাটাস দিতেছিলাম যে সিরাজউদ্দৌলার ভাষা কিন্তু বাংলা ভাষা ছিল না। যতটুক দেখা যায় ওনার ফ্যামিলিতে ওনার ফার্সিতেই কথা বলতেন বা উর্দু হয়তো কথা বলতেন, কিন্তু ওনারা কিন্তু বাংলাভাষী ছিলেন না। কিন্তু আইরনিটা দেখেন, উনি কিন্তু পরবর্তীতে যখন রিভাইভ করলেন তখন কিন্তু বেঙ্গল ন্যাশনালিজম যেটা সেটার হচ্ছে একজন আইকন হয়ে উঠলেন। আইকন হয়ে ওঠার তো কারণ আছে, কারণটা আমি বাদ দিচ্ছি না, কিন্তু এই আইরনিটার কথা বলছে। তো আমি বেশি কথা না বলে একটু করেই আসি, জাস্ট ইশারাঙ্গিতগুলি দেওয়ার চেষ্টা করি। তো ব্রিটিশ পিরিয়ডে দেখেন উনি বেঙ্গলি ন্যাশনালিজমের হিরো ছিলেন। তারপরে সবচেয়ে জনপ্রিয় যে ওনাকে নিয়ে ঘটনাটা আছে সেটা হচ্ছে 1966 সালে হচ্ছে খানাতুর রহমান একটা সিনেমা বানাইছিলেন নবাব সিরাজউদ্দৌলা নামে। আনোয়ার হোসেন ওটার নায়ক ছিলেন। ওইটা কিন্তু প্রচুর পপুলার হয়েছিল। ওইটাও অনেকটা হচ্ছে উনি অক্ষয় কুমার মৈত্রের বই ধরেই লিখছেন, বা হচ্ছে 1965 সালে সিকান্দর আবু জাফর হচ্ছে সিরাজউদ্দৌলা নাটকটা আবার লিখছিলেন। তো ওইসব জায়গা থেকে ধরেন আবার যখন মুক্তিযুদ্ধের আগে অনেকে বলেন যে জীবন থেকে নেওয়া হচ্ছে মুক্তিযুদ্ধের সিনেমা, কিন্তু আমি দেখি যে এই যে বাঙালি জাতীয়তাবাদ এইটা কিন্তু রিভাইভ করছে হচ্ছে এই নবাব সিরাজউদ্দৌলা সিনেমার ভিতর দিয়ে। ওইখানে ওনার যে বাংলা, বিহার, উড়িষ্যা, দেখেন ওইটা পাকিস্তানের ছবি, ওইটা পরে উর্দুতে ডাবিংও হয়েছিল, কিন্তু ওইখানে পাকিস্তান নিয়ে কিন্তু কোনো কথা নাই। ওখানে দেখাচ্ছেন উনি বাঙালিরা কিভাবে ব্রিটিশদের কাছে মানে কনস্পিরেসির কাছে পরাজিত হয়েছিল আর কি। কিন্তু বাঙালি জাতীয়তাবাদের একটা ঘটনাই কিন্তু হচ্ছে আবার উনি রিস্টাবলিশ করলেন আর কি। তো এইখানে সিরাজউদ্দৌলা, অক্ষয় কুমার মৈত্রের বইটা তো অনেক আগে পড়ছি, এই জন্য খুব বেশি উদাহরণ দিতে পারতেছি না, কিন্তু সিরাজউদ্দৌলার সিনেমাতে খুব ইন্টারেস্টিং খুব কয়েকটা জিনিস আছে। আর দুইটা জিনিসের কথা আমি বলি। একটা হচ্ছে দেখা যায় ওই যে মীর জাফর, রায়বল্লভ ওনাদেরকে যখন দুই পক্ষই কিন্তু ইয়ে করায় হচ্ছে ওয়াদা নেয় আর কি। সিরাজউদ্দৌলা যখন ওয়াদা নিচ্ছে তখন হচ্ছে কোরআন শরীফে হাত রেখে ওনাদের ওয়াদা নিচ্ছে, আর ইংরেজ যখন নিচ্ছে তখন হচ্ছে দলিলে সিগনেচার নিচ্ছে। আপনি দেখেন মুখের কথার চেয়েতে কাগজের ক্ষমতার হচ্ছে দামটা বেশি। এবং আরেকটা খুব ইন্টারেস্টিং ব্যাপার বই, সেটা হচ্ছে যখন সিরাজউদ্দৌলাকে ধইরা নিয়ে আসে তখন রাজপ্রাসাদে নিয়ে আসে, তখন হচ্ছে যারা জনগণ যারা মনে করে যে স্বাধীনতা হারাইছে ওরা প্রচুর টিটকারি করে, জুতা ছুঁড়া মারে আর কি। হ্যাঁ, যে আরে রাজা হইছে, রাজার তো জুতা নাই, রাজার চেহারা এরকম কেন, টিটকারি করতে থাকে। তো এটাও কিন্তু এক ধরনের রিয়েলিটি, যে ধরেন মানে তখন ওই যে লর্ড ক্লাইভেরই তো মনে হয় কথা আছে, যতজন মানুষ পলাশীতে দাঁড়ায় ছিল এরা যদি একটা ইট মারতো তাইলেই হচ্ছে এরা হায়রা যেত।
কারণ তখনকার সময় কিন্তু এই ছিল না যে আমরা স্বাধীনতা হারাচ্ছি। কারণ সিরাজউদ্দৌলা কি করতেন, রাজা হিসেবে উনি ট্যাক্সই নিতেন, এবং ওনার যারা দেওয়ানি যারা চালাইতো ওনারা যে খুব কম ট্যাক্স নিতেন তা কিন্তু না, মানে ভালোই মানে কর আদায় করতেন আর কি। তো এখন আপনারা এটার বদলে, সিরাজের বদলে হচ্ছে মির্জাফরকে কর দিবেন, তো এটা মানে জনগণের মধ্যে তো কোনো রেজিস্ট্যান্স আসার কোনো কারণ নাই আর কি। কিন্তু ঘটনাটা পরবর্তী সময়ে গিয়ে ঘটছে, যখন দেখা গেছে যে না, ওনারা কর নিয়ে তো টাকাটা দেশেই থাকতেছে, কিন্তু ইংরেজদের করটা হচ্ছে দেশের বাইরে চলে যাচ্ছে। এবং এটা তখনও হয় নাই, এটা হয়েছে আসলে অনেক পরে গিয়ে, 50 বছর পরে গিয়ে যখন চিরস্থায়ী বন্দোবস্ত হয়েছে, তারপরে গিয়ে টের পাওয়া গেছে যে আসলে জিনিসটা তো মানে খুবই খারাপ হয়েছে। কিন্তু যখন ঘটনাটা ঘটতেছে তখন কিন্তু এটা টের পাওয়া যায় নাই। তো এটা সিরাজউদ্দৌলা সিনেমাতেও আছে। আর লাস্ট আরেকটা ঘটনা আছে যেটা 24-এর সময় কিছুটা পপুলার হয়েছে, মাইলসের একটা গান আছে পলাশীর প্রান্তর নামে, শুনছেন কিনা, যে কতটা তুমি হারালে বন্ধু। এটা আবার পপুলার হয়েছে যখন ওই কলকাতার অর্ক মুখার্জি গাইছে আর কি। মাইলসের গান কিন্তু এত পপুলার হয় নাই, বা 24-এর সাথে একটু মিলছে। তো মাইলসের গানটাও যদি দেখেন, লিরিক্সটা খেয়াল করেন, ওইখানে কিন্তু দুইজনের আরো উদাহরণ দেওয়া আছে, ক্ষুদিরাম বসুর আর হচ্ছে হাজী শরীয়তুল্লাহর, যে ওনারাও হচ্ছে ইন্সপায়ার্ড হয়েছেন পলাশী দিয়ে, এই রকমের কথাবার্তা। মানে স্টিল এই পলাশী, সিরাজউদ্দৌলা এটা কিন্তু হিরো হচ্ছে ন্যাশনালিজমের হিরো আর কি। তো এইটাই হচ্ছে যে কালচারাল ঘটনা আছে, যেটা বলা হচ্ছে, মানে এটা হয়তো একটা সময় ছিল, ওই যে প্রথমে তো আব্দুল্লাহ আল মামুন বললেন যে ফার্সি যেসব সাহিত্য ছিল সেখানেও দেখা গেছে যে সিরাজউদ্দৌলাকে ডিমিনিং করা হচ্ছে। তো ডিমিনিং করা হচ্ছে কেন? কারণ তখনকার সময়ের সাহিত্যের যে ধারা ছিল, সাহিত্য কিন্তু করা হইতো হচ্ছে রাজদরবারের হচ্ছে ফাইন্যান্সে। তো সুতরাং যখন যে রাজা, তার ফেভারেই কিন্তু কথা বলতে হবে। তো যেহেতু সিরাজউদ্দৌলা তখন রাজা না, তার পরবর্তী সময়ে যারা রাজা ছিলেন বা ইভেন ইংরেজদের সমর্থনেই কিন্তু তখন এই জিনিসগুলি লেখা হয়েছে আর কি। তো এই সাহিত্যের এই জায়গাটা মানে মিস করে গেলে আমার মনে হয় মুশকিল আর কি। হ্যাঁ, তো এরপরে যে জিনিসটা হয়েছে যে ওই সিরাজউদ্দৌলা খারাপ ছিলেন, এইটা কিন্তু হিন্দুদের বয়ান না, এইটা কিন্তু ওই যে মুসলমানদেরও বয়ান না, এইটা হচ্ছে আসলে ইংরেজদের বয়ান। মানে যেটা খেয়াল করার মতো ঘটনা, মানে আমার ধারণা ওই যে ফার্সি বা মুসলমান ঐতিহাসিক কোট আনকোট যেমন পাওয়া যাবে সিরাজের বিরুদ্ধে কথা বলতেছেন, এরকম মুসলিম মানে হিন্দু ঐতিহাসিকও পাওয়া যাবে যারা হচ্ছে ইয়ার বিরুদ্ধে হচ্ছে সিরাজের বিরুদ্ধে কথা বলতেছেন। এবং এই বলার কারণটা হচ্ছে ক্ষমতার ফেভারে কাজ করার জন্য। মানে এখানে হিন্দু মুসলিমের ঘটনাটা মনে হয় যে মানে মূল ফোকাসের জায়গা না আর কি। তো আমি ওই 3টা উদাহরণের কথা বললাম, 3টা উদাহরণের মধ্যেই কিন্তু হচ্ছে দেখতেছেন যে সিরাজকে যেভাবে পোর্ট্রেট করা হচ্ছে সেটা হচ্ছে ন্যাশনালিজমের হিরো হিসাবে। তো এখানেই আমি হচ্ছে আমার সেকেন্ড পার্টে আসি। সেকেন্ড পার্টটা হিস্ট্রি রিডিং নিয়ে কিছু কথা বলি আর কি, যে হিস্ট্রির যে ঘটনাটা, যে প্রতিটা হিস্ট্রি রিডিংয়ের একটা উদ্দেশ্য থাকে। ব্যাপারটা এরকম না যে আমরা অতীতের ঘটনাটাকে নিয়ে কথা বলতেছি, হ্যাঁ অবশ্যই অতীতের ঘটনাটাকে নিয়ে কথা বলতেছি, কিন্তু সেখানে বর্তমান সময়ের একটা পার্সপেক্টিভ খুব মিনিমাম লেভেলে হইলেও হাজির থাকে। এইটা আমাদেরকে হিস্ট্রি রিডিংয়ে মাইনা নিতে হবে, যে যেই সময়ে হিস্ট্রি রিডিংটা করা হচ্ছে সেই সময়ের একটা ছাপ, যেই সময়ের কথা বলা হচ্ছে সেই সময়টার উপরে গিয়ে আসলে পড়ে, একটা ছায়া সেখানে থাকে। এইটাকে ইগনোর করে আজকে ধরেন যেভাবে আমরা সিরাজউদ্দৌলাকে দেখতেছি, এই যে 1902 সালে যেভাবে বললাম যে ন্যাশনালিজমের বাইরে তাকে রিড করার কোনো উপায়ই ছিল না, বা 1966-তে যেভাবে খানাতুর রহমান যেভাবে দেখছেন, সেখানেও এক ধরনের কিন্তু একটু সরে আসার ব্যাপার আছে। আবার 1999 যখন ওই লতিফুর রহমান শিবলি লিখতেছেন বা মাইলস গাইতেছে, তখন দেখবেন টোনটা কিন্তু আরেকটু সরে আসছে। মানে একটা প্রেজেন্ট যে একটা অবস্থা, সেটার একটা উদ্দেশ্য, মানে ব্রিটিশ ইন্ডিয়া, পাকিস্তান আমল এবং বাংলাদেশ, 3টা সময়ের আলাদা আলাদা ছাপ কিন্তু সিরাজের রিডিংয়ের উপরে থাকবে। এইটা আমাদেরকে প্রথম কথা হচ্ছে যে এই যে উদ্দেশ্য কেন্দ্রিকতা থাকে,
যে কোনো হিস্ট্রি রিডিংয়ে, এইটাটা আপনি বাদ দিতে পারবেন না। এটাকে হয়তো আপনি একটা মিনিমাম লেভেলে নামায় নিয়ে আসতে পারবেন। এইটাকে আমার মনে হয় রিকগনাইজ করাটা সবচেয়ে আগে জরুরি আর কি, যে না ঠিক আছে, আমরা 2026 সনে বৈশা হচ্ছে পলাশির যুদ্ধটাকে দেখতে চাচ্ছি, সিরাজউদ্দৌলাকে রিড করতে চাচ্ছি, এবং 2026 সনের যে কি রিয়ালিটি, মানে ধরেন এখানে 2024-এ একটা গণঅভ্যুত্থান হয়ে গেছে, একটা 15 বছরের একটা ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতা থেকে নামানো হয়েছে, তারপরে যে রিডিংটা আসতেছে, আমি শিওর এটা 2024-এ বা 2022-এ যদি করতাম আমাদের রিডিংগুলি এরকম থাকতো না। এবং এটা যে কোনো রিডিংয়ে আপনি দেখবেন, ওই যে আমি অনেক বই পড়ছি আর কি, যেই বইগুলিতে হচ্ছে ধরেন পাকিস্তান আমলের বই, আপনি দেখবেন কনক্লুশনের দিকে বলতে গিয়ে হচ্ছে যে ওনারা শেষ মুহূর্তে যে একটা নতুন পাকিস্তান গড়তে হবে এই রকমের কনক্লুশনে চলে আসছেন। বাংলাদেশ আমলে দেখবেন যে ওই রকম, মানে হাসিনার আমলে একরকম হবে। মানে আমি খুব মানে কি বলবো ক্রুড উদাহরণ দিচ্ছি, কিন্তু সময়ের একটা ঘটনা এখানে আছে। তো আমি আসলে হিস্ট্রি রিডিংয়ের জায়গাটাকে কিভাবে বলতে যাচ্ছি, আমারও তো ডিসপাইট যে টাইম কনস্ট্রেন্ট, এখানে উদ্দেশ্য কেন্দ্রিকতা, এর বাইরেও আমি মনে করি যে জায়গাটাকে এখনও নোটিস করা হয় না বা কম নোটিস করা হয়, সেটা হচ্ছে ক্যাপিটালিজম, কলোনালিজম এবং ন্যাশনালিজম তিনটা আসলে একই লাইনেই আসলে আছে, অপারেট করে। এই তিনটা জিনিসকে আমরা মানে খেয়াল করতে রাজি না হইলে ভুল করবো মিটিংয়ে, এইটা হচ্ছে আমার কথা। যেমন ধরেন পলাশী নিয়ে তো ওইভাবে লেখা হয় নাই, কিন্তু একসময় তো কথাবার্তা বলা হয়েছে। যেমন একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার হচ্ছে জগৎ শেঠ, হ্যাঁ, কারণ ওনারা ছিলেন ফাইন্যান্সার। হ্যাঁ, তখন হয়েছে কি যে ফাইন্যান্স সিস্টেমটা যেটা হয়েছে, গভর্নমেন্টের ওই সিরাজের ফাইন্যান্স সিস্টেমটা এতটা কাজ করতেছিল না। হ্যাঁ, কিন্তু দেখা গেছে যে এটা যখন ওয়ার্ল্ড ইকোনমিতে এটা ইন্টিগ্রেটেড হইতই, এইরকমের একটা ব্যাপার চলে আসছে, ক্যাপিটালিজম এমার্জ করে গেছে। আপনি আলাদা একটা বাদশাহ হিসেবে আপনি আর আসলে তখন করতে মানে কন্টেইন করতে পারতেন না আর কি। যেই কারণে দেখবেন যে মানে পলাশির যুদ্ধটা এত সিগনিফিকেন্ট হইতো না 1757-তে, যদি হচ্ছে 1763-তে বক্সারের যুদ্ধে না জিততে পারতো। হ্যাঁ, যখন বক্সার, তখন কিন্তু ওই মির্জাফরই চালাচ্ছিল, অন্যরাই চালাচ্ছিল, কিন্তু যখন বক্সারের যুদ্ধে জিতলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তখন কিন্তু তারা দিল্লি থেকে দেওয়ানিটা পাইল। তার মানে ঘটনা কিন্তু শুধু 1757-তে না, 1757-র পরে 1763 হচ্ছে আসলে আলটিমেট ইভেন্ট, যে তখন ওরা হচ্ছে লিগালি ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানিটা পাইছে। তো সুতরাং কোনো ঘটনাকে বিচ্ছিন্নভাবে এরপরে যদি দেখেন, এরপরে আসে হচ্ছে 1770-এর হচ্ছে আসলে ওই দুর্ভিক্ষটা, যখন 3 কোটি মানুষের মধ্যে এই বাংলা, বিহার, উড়িষ্যার মধ্যে 1 কোটি মানুষই হচ্ছে মারা গেল কেন? কারণ হচ্ছে যে ওভার হচ্ছে ওই রাজস্ব আদায় থেকে আর কি, এবং ওনাদের রাজস্ব আদায় হইলেই হয়েছে, ওনারা আর অন্য কোনো বিষয় নিয়ে কনসার্ন ছিলেন না। এবং যখন দেখা গেল যে 1 কোটি লোক মারা গেছে, তারপর তো আর আবার চাষাবাদ হচ্ছে না, তখন আবার কর আদায় কমে গেছে, তখন হচ্ছে এই 1793 দিকে হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হইল। তখন গিয়ে হচ্ছে যে ওনাদের ফুটপ্রিন্ট হচ্ছে কন্ট্রোলড হইল আর কি ইস্ট ইন্ডিয়া কোম্পানির। হ্যাঁ, তারপরে গিয়ে যখন আপনার এই জিনিসটা আবার ফাইট ব্যাক করলো 1857-তে, তখন গিয়ে লোকজন টের পাইল যে আসলে আমাদের স্বাধীনতা তো নাই। 100 বছর পরে গিয়ে কিন্তু হচ্ছে এই জিনিসটা, আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের মধ্যে ক্লিয়ার হয়েছে যে আসলে তো আমরা স্বাধীনতা হারাই ফেলছি। 1757-তে কিন্তু এটা হয় নাই। হ্যাঁ, আমি বলতে চাচ্ছি এখানে একটা ইকোনমিক ইন্টিগ্রেশনের একটা ঘটনা আছে। হ্যাঁ, যে কলোনালিজম উইদাউট ক্যাপিটালিজম, কলোনালিজম কিন্তু শুরু হইতে পারতো না, এবং কলোনিয়ালিজম এখনও যে একটা পোস্ট কলোনিয়ালিজমের ফর্মে সাস্টেন করে যাচ্ছে, এটার সাথে ন্যাশনালিজমের একটা কানেকশন আছে। হ্যাঁ, আমরা সিরাজকে যদি ন্যাশনালিজমের হিরো বানায় রাখি, আই গেস যে এখানে আমরা আসলে মানে এই জায়গাটার ইয়েটা পাবো না, মানে সিগনিফিকেন্স যেটা আমরা আইডেন্টিফাই করতে চাই। ওনাকে শুধুমাত্র ন্যাশনালিজমের হিরো বানায় রাইখা, আইডল বানায় রাইখা, উনি ভালো ছিলেন না খারাপ ছিলেন,
এই তর্কগুলিতে এর সিগনিফিকেন্সটা আমরা টের পাবো না, বরং এইটাকে যদি আমরা এইভাবে রিড করতে থাকি তাইলে দেখবেন যে ঘটনাটা যেটা ঘটে এখনো ঘটে, আমরা পলিটিক্সটাকে, এটা আমার থার্ড পার্টে আমি আসলাম আর কি এখনকার কনটেক্সটে, যে পলিটিক্সটাকে আমরা কনস্পিরেসিতে রিডিউস করে ফেলি। যেন মীর জাফরের মতো কিছু লোক আছে, হ্যাঁ, জগৎ শেঠের মতো কিছু লোক আছে, ঘসুটি বেগমরা আছে, ওনারা কনস্পিরেসি করে ইংরেজের সাথে সিরাজউদ্দৌলাকে ক্ষমতা থেকে সরাই দিচ্ছে। কিন্তু এখানে তো একটা সোশিও ইকোনমিক একটা নড়চড় হচ্ছে, জিও পলিটিক্যাল কিছু জিনিসের চেঞ্জেস হচ্ছে, এবং এই চেঞ্জেসের ভিতর দিয়ে আসলে সিরাজ এর বাদশাহীটা চলে যাচ্ছে। হ্যাঁ, এখানে উনি চাইলেও কিন্তু পুরনো ব্যবস্থা টিকে রাখতে পারতেন না আর কি। তো আমরা যদি মানে একই ধরনের রিডিং করতে থাকি আমরা দেখতে পাবো যে কনস্পিরেসিটাই যেন পলিটিক্স। কিন্তু এই কনস্পিরেসিটা কী কারণে হচ্ছে? কনস্পিরেসি নাই এটা আমার কথা না, কনস্পিরেসি চলতেছে, সবসময় চলতেছে, গুড অর ব্যাড যে কোনো অর্থেই হোক আর কি। তো কিন্তু এই কনস্পিরেসিটাতে আমরা ফোকাস দিলে আমরা পলিটিক্যাল জায়গাটা, সোশিও পলিটিক্যাল জায়গাগুলিকে ঠিকমতো আসলে রিড করতে পারবো না বলে আমার কাছে মনে হয়। আর এখানেই আসে যে আসলে ওই যে ন্যাশনালিজমের কথাটা বলতেছিলাম, যে ন্যাশনালিজমের বাউন্ডারির মধ্যে যদি আমরা আটকে রাখি কোনো জিনিসকে, তাইলে এর পুরোপুরি সিগনিফিকেন্সটা আমরা টের পাবো না। সিরাজের যদি ডিফিট দেখি, আমি দেখি যে এটা আসলে ওনার তৎকালীন যে ওয়ার্ল্ড অর্ডারটা চেঞ্জ হচ্ছে সেইটার সাথে অ্যাকোমোডেট করতে না পারার, সেটার সাথে কিভাবে সামঞ্জস্য করে আমাকে আমার জায়গাটা ধরে রাখতে হবে, সেই আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাগুলিকে ক্লিয়ার করতে না পারার, একটা আলাদা একটা স্টেট হিসাবে ধরেন এটা হইলই না, ধরেন 1757-তে সিরাজ জিতেই গেল, তাইলে অন্য কোনো না কোনো দিক দিয়ে গোয়ার দিক দিয়ে ফরাসিরা দখল করতো, দেখা যেত ইংরেজ ফরাসি সবাই মিলে আরেকটা ফোর্স তৈরি হচ্ছে অন্য কোনো দিকে আসলে। কারণ ক্যাপিটালিজমের যে আগ্রাসন সেটা কলোনিয়ালিজমের ভিতর দিয়ে ইন্ডিয়াতে ঢুকতো এবং স্টেট বাই স্টেট ওরা দখল করতো। এখন এইগুলি এই বেঙ্গল প্রভিন্সে এই সিচুয়েশনটা খুব ফেভারেবল ছিল, কারণ যে নানান ধরনের শর্ত এখানে হাজির ছিল। সিরাজ ছিলেন খুব কম বয়স্ক, 24-এর কথাই যদি ধরেন, আমাদের যারা গণ অভ্যুত্থানটা করছে ওনাদের সবার বয়স 30-এর নিচে। হ্যাঁ, তো সুতরাং কি হইতে পারতো, যেই জায়গাটাতে ওনারা নেগোশিয়েট করছেন বলে আমি দেখতে পাই, যখন এই ইন্টারিম গভর্নমেন্ট হইলো তো ওনারা শুধু 3 জন ক্ষমতায় কোনো রকম পার্টিসিপেট করলেন আর কি। কিন্তু ধরেন তখন যে যেহেতু ওনারা আপরাইজিংটা করছেন, ওনারা সবাই যদি গভর্নমেন্ট চালাইতে যাইতেন ইন্টারিমের, তখন তো আসলে সচিবালয় হেল্প করতো না, মিলিটারি কোঅপারেট করতো না, তখন মিলে কিন্তু ওইটা খুবই শর্ট লিভড একটা গভর্নমেন্ট হইতো আর কি। 6 মাসের মধ্যেই দেখা যেত ওই গভর্নমেন্ট ফল করছে। আমি জাস্ট হাইপোথেটিক্যালি বলতেছি আর কি। কিন্তু সিরাজ যখন ক্ষমতা আসলে তখন ওনার বয়স খুবই কম, আর অন্য যারা ছিলেন ওনারা কিন্তু খুবই প্রাজ্ঞ এবং এইসব জায়গায় খুব অ্যাস্টাবলিশড লোকজন। যদিও মনে হয় যে আমাদের কাছে রাজা দেশটা চালাইতো, আসলে কিন্তু তা না, চালাইতো কিন্তু তখন এখনও যেমন মন্ত্রী পরিষদ, সচিব, মিলিটারি মিলে চালায়, তখনও কিন্তু এরকম একটা অ্যাস্টাবলিশমেন্ট মিলেই কিন্তু আসলে দেশ চালাইতো। ওই অ্যাস্টাবলিশমেন্ট যখন আপনার ফেভারে না থাকে, তখন এটা তো আসলে বা কন্ট্রোল না করতে পারেন, তখন ভিতর থেকে আরেকজন রিভল্ট করে আরেকজন নেতা হইতো আর কি। তো আমার ঘটনা যে ওই সিরাজউদ্দৌলাকে এখনও যেভাবে ন্যাশনালিজমের হিরো হিসেবে পোর্ট্রেট করা হয়, এই জায়গাটা থেকে কিছুটা সরতে পারাটা আমাদের জন্য ভালো। বরং আমাদের তখনকার সোশিও ইকোনমিক জায়গাগুলা কি ছিল এবং সেটা আসলে এখনকার সময়েও কিভাবে আমরা বাংলাদেশে ফেস করতেছি, এই প্রবলেমগুলি সবসময় কিন্তু একটা বিভিন্ন স্রোতের মধ্যে দিয়ে একটা দেশ আছে। ন্যাশনালিজম কিন্তু আলাদাভাবে এখানে সাস্টেন করতে পারার কোনো কারণ নাই। আমরা যদি মনে করি যে না, আমরা একটা পিওর বাংলাদেশিজম তৈরি করব এবং এটা সাস্টেন করবো, এটা সাস্টেন করবে না। ঠিক আছে, বাঙালি জাতীয়তাবাদও এখানে যে স্ট্রং একটা হোল্ড আছে, এটা হোল্ড আছে ওই ভারতীয় জাতীয়তাবাদের সাথে
লিঙ্কডের মাধ্যমে আর কি। তো বরং এটা ভারতীয় আধিপত্যবাদের একটা টুল হয়ে আসে আর কি। কিন্তু এটার এগেনস্টে আমরা যদি একটা সিঙ্গেল মনোলিথিক একটা লিনিয়ার বাংলাদেশি জাতীয়তাবাদের কথা চিন্তা করি, সেটা ব্যাকফায়ার করবে। এবং সেখানে সিরাজকে আবার মানে হাইলাইট করাটা, এইটা আমাদের পারপাস আসলে খুব বেশি সার্ভ করবে না। এটা হচ্ছে আমার পলিটিক্যাল মানে আন্ডারস্ট্যান্ডিং আর কি। এখানে বরং আমাদেরকে সবসময় একটা মাল্টিপ্লিসিটির দিকেই খেয়াল রাখতে হবে। নানান ধরনের কেন্দ্র আছে, নানান ধরনের স্রোত আছে, এইসবের মধ্যে দিয়েই হচ্ছে আমাদেরকে আমাদের জায়গাটাকে ক্লেম করতে পারতে হবে, এবং এই জায়গাটা সবসময় ফ্লোটিং একটা ব্যাপার থাকবে। এটা হচ্ছে আমার ধারণা আর কি। এই হচ্ছে সিরাজ নিয়ে আমার কথা। থ্যাংক ইউ সবাইকে।